নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নটার নিউজ রুম লাইভ নিয়ে আমি দেবস্মিতা আপনাদের সঙ্গে। আর শুরুতেই ইডেনের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ একেবারে নতুন সাজে ইডেন। আগামী বছর একদিনের ওয়ার্ল্ড কাপের আগে চমকে দিতে তৈরি হচ্ছে ইডেন। ইরন আমার সঙ্গে সরাসরি রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, মেকওভারটা ঠিক কি রকম? দেখো, কলকাতা শহরে যদি সবচেয়ে আকর্ষণীয় কিছু জিনিস বলতে হয় তার মধ্যে অবশ্যই বলতে হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সকে। তো আমরা সেই ইডেনে রয়েছে। এই ইডেন ঠিক ঝা চকচকে পাঁচতারা হোটেলের মতো তৈরি হবে। এই যে মেন গেট, এই গেট দিয়ে যখন আমরা ঢুকছি এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি, আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য, ড্রেসিং রুম রয়েছে। ওপরে ইন্ডিয়া টিমের যে ওয়ার্ল্ড কাপ দলের যে 2011 সাফল্য সেটা রয়েছে। এই জায়গাটা পুরোটাই কিন্তু পাঁচতারা হোটেলে যেরকম হয় ঝা চকচকে ঠিক সেইভাবে সুসজ্জিত হবে। এবং যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমরা দেখছি, কপিল দেবের ছবি যেমন রয়েছে বিশ্বকাপ 83 জয়ের, সেই মুহূর্ত সেটাকেও তুলে ধরা হবে। অর্থাৎ ইডেনের কিছু মুহূর্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাস, এবং অবশ্যই তার সঙ্গে ইডেনটা তৈরি হবে পাঁচতারা হোটেলের মতো। হোটেল যেরকম দেখতে হয় ঠিক সেইভাবেই হচ্ছে। নয়া প্রেস বক্স হচ্ছে এবং যেখানে লিফটের সুবিধা থাকছে, যেখানে প্রেস কনফারেন্স রুম সেটা তৈরি হচ্ছে। এবং পাশাপাশি যদি আমি একটু সিঁড়ি দিয়ে গিয়ে ওপরটা দেখাই, যে ইডেনের বিশেষত্ব হচ্ছে আমরা দেখাবো যে এখানে সোজাসুজি যেখানে পঙ্কজ রায় তার ব্লেজার রয়েছে, ইডেনের সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি রয়েছে, সেগুলো কিন্তু আলাদা বিশেষ মিউজিয়াম তো হচ্ছে, সেখানে তো থাকবেই। এছাড়াও ইডেনের বাইরেটা ড্রেসিং রুম, যে ড্রেসিং রুম আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই ড্রেসিং রুম কিন্তু পাল্টে যাচ্ছে এবং দুদিকের ড্রেসিং রুম যেটা পুরোটা চেঞ্জ হচ্ছে। আরও একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে সুখবর যদি বলি, ইডেনের লাইট সজ্জা চেঞ্জ হচ্ছে। যে ফ্লাড লাইট রয়েছে সেই ফ্লাড লাইট কিন্তু ইডেনের আমরা জানি যে এলইডি হয়ে যাচ্ছে, এবং ইডেনের লাইটের সঙ্গে সাউন্ড সিস্টেম থাকছে। আবার বলছি, ইডেনের লাইট এবং সাউন্ড সিস্টেম থাকছে, এবং পুরো ইডেন একেবারে ইরন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একদম সেই এক্সক্লুসিভ ছবি একবার নিউজ 18 বাংলা দর্শকদের দেখাবো। মেকওভারের নীল নকশা তৈরি, ঠিক সেই নীল নকশার ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। আগামী বছর একদিনের ওয়ার্ল্ড কাপের আগে চমকে দিতে তৈরি হচ্ছে ইডেন। একেবারে পাঁচতারা হোটেল, ঝাঁ চকচকে পাঁচতারা হোটেল, মেকওভারের নীল নকশা তৈরি হয়ে গিয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নতুন সাজে ইডেনের ক্লাব হাউস, ড্রেসিং রুম। অভিষেক ডালমিয়া, সিএবি প্রেসিডেন্ট, কি জানিয়েছেন তিনি একবার শোনাবো। এটা হচ্ছে আপনার ফ্লাড লাইটসের, তো উইল বি আ মডার্ন সিস্টেম, যেখানে এলইডি লাইটস তো থাকবেই, তার সাথে যেহেতু যখন এখন যেগুলো ছিল মেটাল হ্যালাইড, তাতে কুলিং টাইমটা দিতে হতো আবার রিস্টার্টের জন্য, এগুলো ইনস্ট্যান্ট ইগনিশন ল্যাম্পস নয়, তাই জন্যে কোনো লাইট অ্যান্ড সাউন্ডের এফেক্ট দেওয়া যেত না। বাট এখন যখন হয়ে যাবে, এরপরে আলাদা স্টেডিয়াম লাইটসও আমরা ইনস্টল করব, সেগুলো আমরা নেক্সট ফেজে ভাবছি ইমিডিয়েটলি। সেগুলো ভালো লাগবে দেখতে, একটা লোকের যখন আসবে, যে একটা ইন্টারন্যাশনাল এরিনা টাইপের যে ফিলিংটা, যে আসলে যাতে ভালো লাগে সকলের, সেগুলো নিয়ে আমরা অলরেডি সেটা সেপারেট টেন্ডার হবে। বাট ইমিডিয়েটলি আপনার ফ্লাড লাইটটা দেওয়া হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার, এবং এটার সাথে ডিএমএক্স সিস্টেম থাকবে। ডিএমএক্স মানে যে মিউজিক যেটা থাকবে, তো সেটা এখানেই একটা মিউজিক সিস্টেমও লাগানো থাকবে, এবং তার সাথে যখন লাইটস হবে ওগুলো প্রিসেট করে রাখা থাকে, সেগুলোর সাথে ভেরিয়াস যে ডিজাইনসের যেগুলো চলবে সেগুলো তার সাথে হতে পারবে, এবং যে স্টেডিয়াম লাইটস হবে এবং বাইরে যে ফাসাড লাইটস হবে সেগুলো সব ইন্টিগ্রেটেড হয়ে যাবে। আমার সঙ্গে সরাসরি ইরন রয়েছে, আমি ইরনের কাছে চলে যাবো। ইরন দেখাচ্ছিল পুরো বিষয়টাকে। ইরন, যেরকম তুমি ছবি দেখাচ্ছিলে। একদমই, দেখো এই মুহূর্তে দেখাই যে পঙ্কজ রায়ের বিখ্যাত ক্রিকেটার তার ছবি, পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই জার্সি, যে জার্সি লর্ডসে ব্যালকনিতে ওড়ানো হয়েছিল, সেই লর্ডসের জার্সি, সেই জার্সি যেমন রাখা হয়েছে। এই জায়গাগুলো কিন্তু ঝাঁ চকচকে হবে, এবং এক কথায় যদি বলি পাঁচতারা হোটেল হবে। যদি সহজভাবে ব্যাখ্যা করতে হয়, যে পাঁচতারা হোটেলের যা ফেসিলিটি থাকে ঠিক সেরকম রুম ফেসিলিটি, এবং দেখলেই যেন একটা স্পোর্টস অ্যারেনা মনে হয়, একটা যেন সেই পজিটিভ ভাইব থাকে, যেটা ক্রিকেট স্টেডিয়ামে এসছে। আমি ইডেনের এই মুহূর্তে সেকেন্ড ফ্লোর, যেটা 1987 সালে ইডেনের এই ক্লাব হাউস তৈরি হয়েছিল, তো সেই 87 সালের পর থেকে কিন্তু আর রেনোভেট হয়নি। অবশেষে প্রায় 35 বছর পর এসে কিন্তু নতুন সাজে ইডেন ধরা দিতে চলেছে। আগামী বছর একদিনের ওয়ার্ল্ড কাপের আগে চমকে দিতে তৈরি হচ্ছে ইডেন। অনেক ধন্যবাদ ইরন। আসি পরের খবরে। স্ত্রীর হাত কেটে গ্রেফতার স্বামী, অভিযুক্ত মোহাম্মদ শের, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কেতুগ্রামের ঘটনায় গ্রেফতার রেনু খাতুনের স্বামী শের মোহাম্মদ। আমাদের সঙ্গে রণদেব রয়েছে, রণদেবের কাছ থেকে আরো তথ্য জানবো। রণদেব, কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো?
দেবস্মিতা, আজকে ঠিক এই বিকালের দিক করে কেতুগ্রাম থানার যে পুলিশের বিশেষ দল বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছিল, তাতে বর্ধমান জেলার প্রান্ত এলাকা থেকে শের মোহাম্মদকে গ্রেপ্তার করেছে, যে স্ত্রীর হাত কাটার অভিযোগের যে কয়েকজন ফেরার ছিল। এবং পুলিশ এ পর্যন্ত ভীষণভাবে বড় সাফল্য পেল। এবং এটা পুলিশের সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে ওর সঙ্গে আরো দুজন ছিল ওই ঘরে। তরুণীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে মোট 3 জন ঘটনার সময় ছিল, সে বাকি 2 জনের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। এই মুহূর্তে শের মোহাম্মদকে নিয়ে কেতুগ্রাম থানার পুলিশ একটি প্রেস কনফারেন্স করবে বলে জানিয়েছে। দেবস্মিতা, বেশ ধন্যবাদ রণদীপ। এবং রণদীপের কাছ থেকে আমরা যেরকম জানতে পারলাম, শের মোহাম্মদ তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিযুক্ত, কেতুগ্রাম থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা রণদীপের সঙ্গে আরো একবার কথা বলবো, না অবশ্যই রণদীপের সঙ্গে আরো যোগাযোগ আমরা করব। স্ত্রীর হাত কেটে গ্রেফতার স্বামী, কেতুগ্রামের ঘটনায় গ্রেফতার রেনু খাতুনের স্বামী শের মোহাম্মদ। ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিযুক্ত। আর অন্যদিকে চাকরির স্বপ্ন এখনো ছাড়েননি রেনু। হাসপাতালের বেডেই প্রস্তুতি শুরু, চলছে বাঁ হাতে লেখার অনুশীলন। ডান হাত হারিয়ে স্বাস্থ্য দফতরের আশ্বাসে নতুন করে লড়াই শুরু কাটোয়ার রেনু খাতুনের। আর এরপরে রেনুর সঙ্গে দেখা করলো রাজ্য মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনের তরফে রেনুর সঙ্গে দেখা করা হয়েছে এবং রেনু খাতুন, যিনি এখনো স্বপ্ন আঁকড়ে ধরে রয়েছেন এবং তিনি বাঁ হাতে লেখা প্র্যাকটিস করছেন। প্রথম এবং প্রধান কথা হচ্ছে এক্সাম্পলারি পানিশমেন্ট, এর বিকল্প কিছু হতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করে সেই ধারাগুলোই দিতে হবে যাতে ও বেরোতে না পারে। একটা বিরলতম ঘটনা হিসেবে দেখা উচিত, বিরলতম একটা হিংস্র ঘটনা হিসেবে। মহিলা বেশ স্ট্রং, যে ট্রমা থাকার কথা সেটা থেকে আমার ধারণা তিনি খানিকটা বেরিয়েছেন। ফাইটার স্পিরিট ওর মধ্যে আছে, একটি ফাইটার মেয়ে। এবং এখন ওর একটাই অবলম্বন, চাকরির কথাটা বারবার বলছে। ন্যাচারালি একটা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, সেই চাকরিটা যদি এইভাবে হারাতে হয়, মুখ্যমন্ত্রীকেও জানাবো আমরা, মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন থাকবে, আর দপ্তরে তো বলবোই। আর এবার ভবানীপুরের ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে। সোমবার ভবানীপুরে ভর সন্ধে জোড়া খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ময়নাতদন্তের সময় অশোক সার পেট ছুরির অংশ মিলেছে। কারা খুন করলো, কেনই বা খুন করলো, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সোমবার হরিশ মুখার্জি রোডে নিজের ফ্ল্যাটে খুন প্রৌঢ় দম্পতি। ঘর থেকে উদ্ধার করা হয় অশোক শাহ এবং তার স্ত্রী রশ্মিতার রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, অশোক শাহর পেটের ডান দিকে এবং গলায় ক্ষত রয়েছে। রশ্মিতা শাহর মাথার পেছনে গুলির ক্ষত। 7mm পিস্তল ব্যবহার করা হয়। কিন্তু কি কারণে খুন? সম্পত্তি নিয়ে বিবাদের জের, লুঠের উদ্দেশ্যে খুন, নাকি অন্য কোনো কারণ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তারা। 2 সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। তাদের মধ্যে একজন দম্পতির মেজো জামাই, তার ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অশোক শাহ শেয়ার কেনাবেচা করতেন, আগে করতেন অন্য ব্যবসা। মেহতা বিল্ডিং এর টর্চের ব্যবসা ছিল। 5 বছর আগে সেই ব্যবসা বন্ধ করে দেন, শুরু করেন শেয়ার ট্রেডিং। সূত্রের খবর, তদন্তে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি ফ্ল্যাট বিক্রির পরিকল্পনা করেন অশোক শাহ। এই নিয়ে কয়েকজন দালালের সঙ্গে কথা বলেন। দম্পতির বাড়িতে ঘুরে যান সম্ভাব্য এক ক্রেতাও। তদন্তকারীরা এক দালালকে জিজ্ঞাসাবাদ করেছেন। এই ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত বিষয়ের মধ্যেই কি লুকিয়ে রয়েছে কোনো সূত্র? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। শাহ পরিবারের দাবি, খোয়া গিয়েছে সোনার গয়না, 30,000 টাকা লোপাট, দম্পতির মোবাইল ফোন উধাও, আলমারিও লন্ডভন্ড। তাহলে কি লুঠের উদ্দেশ্যেই খুন? এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। শাহ দম্পতির বাড়ির বাইরে 3টি সিসি ক্যামেরা, সবকটিই বিকল।
তাদের বাড়ির কাছেই এক চিকিৎসকের বাড়ি, সেখান থেকে 8টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই সূত্র ধরেই খুনের কিনারা করতে তৎপর তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। ভবানীপুরের জোড়া খুন, ফ্ল্যাট থেকে গুজরাতি প্রৌঢ় দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার, 2 সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। সোমবার সন্ধে ভবানীপুরের এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রৌঢ় দম্পতির দেহ। 73/A হরিশ মুখার্জি রোড। এই ফ্ল্যাটের বাসিন্দা 59 বছরের অশোক শাহ, তাঁর স্ত্রী 55 বছরের রশ্মিতা শাহ। তাদের সঙ্গে থাকেন ছোট মেয়ে দিশা। পরিবারের দাবি, সোমবার দুপুরে মেজ মেয়ে স্মিতা তার বাবা অশোক শাহকে মোবাইলে ফোন করেন, ফোনে পাননি। মায়ের মোবাইল ফোন ছিল সুইচ অফ। ফোনে না পেয়ে ভবানীপুরের বাড়ি যান মেজ মেয়ে স্মিতা। তার দাবি, ফ্ল্যাটের দরজা ভেজানো ছিল। দরজা খুলতেই দেখেন মেঝে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মা, অন্য ঘরে পড়ে রয়েছে বাবার নিথর দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অশোক শাহর গলায় এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। রশ্মিতা শাহর শরীরে মিলেছে গুলির চিহ্ন। सीएम एश्योरेंस किया है, उनको सांत्वना दिया और कि सब तरह का हेल्प उनको देंगे। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ। দম্পতির দেহ উদ্ধার হয়। কিছু স্ট্যাব ইঞ্জুরিজ দেখা যাচ্ছে, কিছু ব্লান্ট ওয়েপন দিয়ে ইঞ্জুরি দেখা গেছে। এটা অ্যানালিসিস করছে আমাদের হোমিসাইড টিম, লোকাল পুলিশ স্টেশন। We hope to detect this case very soon. ক্রিমিনাল অ্যারেস্ট হবে, ক্রিমিনাল ক্রাইম করে বেরিয়ে যেতে পারবে না। কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে দম্পতির পরিবার। খুনের মামলা রুজু করেছে পুলিশ। রাতেই ঘটনাস্থলে যান লালবাজারের শীর্ষ আধিকারিকরা, নামানো হয় স্নিফার ডগ। সোমবার রাতেই দম্পতির 2 মেয়ে স্নেহা এবং দিশার বয়ান রেকর্ড করে পুলিশ। বয়ান রেকর্ড করা হয়েছে বাড়ির পরিচারিকা এবং অন্য আত্মীয়দেরও। এই জোড়া খুনের তদন্তে ঘটনাস্থলে যায় হোমিসাইড শাখা, ফরেনসিক টিম, কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। বাড়িটি সিল করে দেওয়া হয়। বাড়ি সংলগ্ন এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। চিহ্নিত করা হয়েছে 2 সন্দেহভাজনকে। তাদের খোঁজ শুরু করেছে গুন্ডা দমন শাখা। নিউজ 18 বাংলা। পৃথক রাজ্যের দাবিতে সরব কেএলও প্রধান, উত্তরবঙ্গ সফরে গিয়ে পাল্টা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। জীবন সিং এবং বিজেপিকে এক সারিতে বসিয়ে আক্রমণ করলেন পাল্টা আসরে পদ্ম ব্রিগেড। যদি মমতা ব্যানার্জি বহিরাগত পশ্চিমবাংলার শাসন, শোষণ, নির্যাতন বা উপনিবেশিক শাসন বা রিসিস রিজিম বলপূর্বক ভাবে যদি কোচ কামতাপুরের উপর চাপে দেয়, তাহলে পরিণাম কিন্তু ভয়ানক হবে। রক্তের বন্যা বৈদিম কোচ কামতাপুরের বিপদ। আমি অনেক বন্দুক দেখে এসেছি, এসব বন্দুক টন্দুক আমায় দেখিও না, তোমাদের বন্দুক ভোতা করতে আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের ঠিক আগে ফের পৃথক রাজ্যের দাবিতে সুর চড়ান নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলওর চেয়ারম্যান জীবন সিংহ। যদি মমতা ব্যানার্জি বহিরাগত পশ্চিমবাংলার শাসন, শোষণ, নির্যাতন বা উপনিবেশিক শাসন বা রিসিস রিজিম বলপূর্বক ভাবে যদি কোচ কামতাপুরের উপর চাপে দেয়, তাহলে পরিণাম কিন্তু ভয়ানক হবে। রক্তের বন্যা বৈদিম কোচ কামতাপুরের বিপদ। বহিরাগত পশ্চিমবাংলা সরকার খানক আমরা মানি না নিন। আইসো আমরা সবাই মিলি বহিরাগত পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে জাতিগতভাবে মোকাবিলা করং, আমরা গণযুদ্ধ করং। মঙ্গলবার আলিপুরদুয়ারে তৃণমূলের কর্মী সভা থেকে কড়া ভাষায় এর জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে। আমি বলি, তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠাকাও। আমি অনেক বন্দুক দেখে এসেছি, এসব বন্দুক টন্দুক আমায় দেখিও না, তোমাদের বন্দুক ভোতা করতে আমি জানি। পৃথক কোচ কামতাপুর রাজ্য চায় কেএলও। এ নিয়ে মমতার এই উত্তরবঙ্গ সফরের ঠিক আগে সুর চড়ান কেএলও প্রধান জীবন সিংহ। জন বাল্লা, নিশীথ প্রামাণিক, ডক্টর জয়ন্ত রায়ের নেতৃত্ব বিজয়ী সংখ্যাগরিষ্ঠ এমপি এমএলএ গেলা পৃথক কোচ কামতাপুর গঠন দাবি জানার। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংহের মুখে বিজেপি সাংসদদের আরো সক্রিয় হওয়ার ডাক। এ নিয়েই এদিন মমতার সুর সপ্তমে।
বিজেপির প্রশ্রয় এসব হচ্ছে জেনে রাখুন, বিজেপির প্রশ্রয় এসব হচ্ছে জেনে রাখুন। আমরা এই রাজ্য ভাগের বিরুদ্ধে, শুধু কোনো ভৌগোলিক সীমা নয়, এর সঙ্গে আমাদের পার্টির প্রাণ পুরুষের আবেগ জড়িয়ে আছে। 21 বিধানসভা ভোটের ভরাডুবির পর বারবারই উত্তরবঙ্গের বিজেপি নেতাদের মুখে শোনা গেছে বঙ্গভঙ্গের কথা। একই সুরে সুর চড়িয়েছেন কেএলও প্রধানও। এই পরিস্থিতিতেই আলিপুর দুয়ারে গিয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। हम तो खून देने के लिए तैयार है, लेकिन हम बांग्ला को भाग करने नहीं देगा। जय हिंद। নিউজ 18 বাংলা। জয় বাংলা। আলিপুরদুয়ারে দাঁড়িয়ে পাহাড় নিয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, রক্ত দেব, বাংলা ভাগ হতে দেব না। নিশানা করলেন বিজেপিকে। हम तो खून देने के लिए तैयार है, लेकिन हम बांग्ला को भाग करने नहीं देगा। আলিপুরদুয়ারে দাঁড়িয়ে পাহাড় নিয়ে বার্তা। একদিকে যখন জিটিএ নির্বাচন বয়কটের ডাক দিয়ে পাহাড় গরম করার চেষ্টা করছেন বিমল গুরুং, জল মাপার চেষ্টা করছে বিজেপি, তখন উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বাংলা ভাগ হবে না। পাহাড়ের সাথে তরাই ডুয়ার্সে ঝগড়া লাগিয়ে দিয়েছিল। हम झगड़ा नहीं चाहते। बीजेपी कोई लोगों से कहते हैं कि हम उत्तर बंगाल को अलग कर देगा। हम तो खून देने के लिए तैयार है, लेकिन हम बांग्ला को भाग करने नहीं देगा। কদিন আগেই পাহাড় সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝিয়ে দেন পাহাড়ের উন্নয়নের জন্য ভোট কতটা জরুরি। এরপরই ঘোষণা করা হয় 26শে জুন পাহাড়ে জিটিএ নির্বাচন। কিন্তু জিটিএ নির্বাচন ঘোষণার পরই আসরে নামেন বিমল গুরুং। এককালে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গোটা দার্জিলিং অচল করে দেওয়া গুরুংয়ের এবারও দাবি, জিটিএ নির্বাচন করা যাবে না। আমরণ অনশনে বসেন গুরুং। অনশন মঞ্চে তার সঙ্গে দেখা করতে যান বিজেপির দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। গুরুংয়ের মতোই বিজেপিও চায় না জিটিএ ভোট হোক। 2019 সালে লোকসভা ভোটের আগে এই বিজেপির ইস্তেহারে গোর্খাল্যান্ডের কথাও ছিল, কিন্তু ভোটে বিজেপির জয়ের পর তা কার্যত ঠান্ডা ঘরে। এবার জিটিএ ভোট আসতেই আবার পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে আসরে গুরুং, তার পাশে বিজেপি। সূত্রের খবর, সম্প্রতি বিজেপির সাংসদ বিধায়কেরা সিংবাড়িতে মোর্চার দলীয় কার্যালয়ে বৈঠকও করেন। এই পরিস্থিতিতেই উত্তরবঙ্গে গিয়ে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন ঐক্যের বার্তা। हम तो खून देने के लिए तैयार है, लेकिन हम बांग्ला को भाग करने नहीं देगा। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, পৃথক রাজ্যের দাবিতে বিজেপির অন্দরে বারবার দুই সুর। অন্তর্দ্বন্দ্বের ফল নাকি নেপথ্যে বিভাজনের কৌশল? জল্পনা রাজনৈতিক মহলে। তৃণমূল কটাক্ষের সুরে বলছে, এ সবই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। জন বাল্লা, নিশীথ প্রামাণিক, ডক্টর জয়ন্ত রায়ের নেতৃত্ব পোস্ট কামতাপুর গঠন দাবি জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে ফের পৃথক রাজ্যের দাবি, ফের গোপন ডেরা থেকে ভিডিও বার্তা কেএলও প্রধান জীবন সিংহের। উন্নয়ন থাকি পৃথক রাজ্য, শতগুণে ফল। তার মুখে বিজেপির 3 সাংসদের নাম, এ নিয়ে বঙ্গ বিজেপির দুই সুর। উত্তরবঙ্গকে আলাদা হয়, ইউনিয়ন টেরিটরি হোক বা রাজ্য হোক বা কিছু একটা করা হোক। বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপি বঙ্গভঙ্গ চায় না। আমরা এই রাজ্য ভাগের বিরুদ্ধে। ডক্টর জয়ন্ত রায়, নিশীথ প্রামাণিকরা কেউ কোনোদিন সরাসরি উত্তরবঙ্গ ভাগের দাবি করেনি। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, বঙ্গভঙ্গ ইস্যুতে দুই সুর কি বিজেপির ঘরোয়া দ্বন্দ্বের ফল, নাকি নেপথ্যে রয়েছে বিভাজনের কৌশল? যে হেরে গেছে, সহ্য করতে পারছে না, এবার মানুষকে ভুল বোঝাও, প্ররোচনা দাও। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ শুধু নয়, বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া, দিশাহারা, বহু বিভক্ত। শুধু উত্তরবঙ্গ নয়, পৃথক জঙ্গলমহলের দাবি নিয়েও পদ্মের দুই সুর সামনে এসেছে। একদিকে জঙ্গলমহলকে বাংলা থেকে আলাদা করার দাবি তুলেছেন সৌমিত্র খাঁ, অন্যদিকে দিলীপ ঘোষ জানিয়েছেন বিজেপি দল হিসেবে বাংলা ভাগ চায় না। নিউজ 18 বাংলা।
অবশেষে গ্রেপ্তার শের মোহাম্মদ। কাটোয়ার ঘটনায় অভিযুক্ত শের মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় ডান হাতের কবজি কেটে নিয়ে চম্পট দিয়েছিল শের মোহাম্মদ। অনেকদিন ধরেই ঘটনার পর থেকেই তিনি ফেরার ছিলেন। শেষমেশ পূর্ব বর্ধমান জেলার প্রান্তিক এলাকা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। রণদেব রয়েছে, রণদেবের সঙ্গে কথা বলব। রণদেব, কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো, কোথায় লুকিয়েছিল, কিভাবে খোঁজ পাওয়া গেল? দেখো, প্রথমত দুটো কারণ। কেতুগ্রাম থানার পুলিশ এই ঘটনা যখন প্রকাশ আসে তখন থেকে কিন্তু পুলিশ একটা নির্দিষ্টভাবে পথ নিয়ে আগাচ্ছিল যে একে কিভাবে গ্রেপ্তার করা যায়। কারণ ঘটনা হয়েছিল 4 তারিখ রাত্রে। সেই ঘটনার পর থেকে একদম এলাকা ছাড়া ছিল। ওর বাবা মাকে আজ ভোরে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু ওর বাবা মা কোন রকম শের মোহাম্মদের বা ছেলের কোনো হদিশ দিতে পারেনি। কিন্তু পুলিশ নাছোড় বান্দা, সে আশেপাশে যে সীমান্ত এলাকা যেমন বীরভূম, মুর্শিদাবাদ এইসব এলাকায় কিন্তু পুলিশের নিজস্ব দল পাঠিয়ে খোঁজ রাখছিল। এই প্রান্তিক এলাকা থেকে একদম পূর্ব বর্ধমান জেলার সীমান্ত থেকে ওকে গ্রেপ্তার করে আজকে বিকালের দিকে কেতুগ্রাম থানার পুলিশ বড়সড় একটি সাফল্য পেয়েছে। তার কারণ হচ্ছে যে বাইরের রাজ্যে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল শের মোহাম্মদ। দেবস্মিতা, বেশ, ধন্যবাদ রণদেব। অবশেষে গ্রেপ্তার করা হলো শের মোহাম্মদকে। স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় ডান হাতের কবজি কেটে নিয়ে চম্পট। শেষমেশ পূর্ব বর্ধমান জেলার প্রান্তিক এলাকা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। 4 তারিখ রাতে ঘটনা ঘটে, তারপর থেকেই এলাকা ছাড়া ছিলেন শের মোহাম্মদ এবং পুলিশ চেষ্টা করছিল যে কোনো ভাবেই শের মোহাম্মদের খোঁজ পাওয়ার। সে জায়গায় বীরভূম, মুর্শিদাবাদের সীমান্ত এলাকাতেও তল্লাশি চালানো হয়। অবশেষে পূর্ব বর্ধমান জেলার প্রান্তিক এলাকা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। তবে চাকরির চেষ্টা এখনো ছাড়েননি রেনু খাতুন। ডান হাতের কবজি কেটে নিয়েছে স্বামী, তবে দমে যাননি রেনু খাতুন। বাঁ হাতেই লেখার প্র্যাকটিস শুরু করেন তিনি। শের মোহাম্মদকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়। ঘটনার পরদিন থেকেই শের মোহাম্মদ তিনি ফেরার ছিলেন। অভিযুক্ত শের মোহাম্মদ তিনি ফেরার ছিলেন। রেনু খাতুনের স্বামী শের মোহাম্মদ, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ফেরার ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করা হয়। আর ঠিক যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে চাকরির চেষ্টা এখনো ছাড়েননি রেনু, তাই তিনি বাঁ হাতেই লেখার অনুশীলন শুরু করেছেন। বাঁ হাতেই লেখার প্র্যাকটিস শুরু করেছেন তিনি। অপরাজিতা কাটোয়ায় মেয়ে, হাসপাতালে যান মহিলা কমিশনের প্রতিনিধিরাও। চাকরির চেষ্টা তিনি এখনো ছাড়েননি। ডান হাতের কবজি কেটে নিয়েছে স্বামী এবং ইতিমধ্যেই সেই স্বামীকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ শের মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। রেনু খাতুন তিনি দমে যাননি, তিনি বাঁ হাতেই লেখার অনুশীলন শুরু করেছেন। আসছি পরের খবরে। শ্যামনগরের পর ব্যারাকপুর। শুভেন্দু অধিকারীর পর এবার সুকান্ত মজুমদার। ফের বিজেপির শীর্ষ নেতার সভার আগে পোস্টারে নিশানায় এবার সেই সন্দীপ বন্দ্যোপাধ্যায়, যিনি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি। আবারও বিজেপির পোস্টার অস্বস্তি। আবারও সেই উত্তর 24 পরগনা। মঙ্গলবার ব্যারাকপুরে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠক। তার আগে ব্যারাকপুরেরই বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে সন্দীপকে অর্জুন সিং এর এজেন্ট বলে দাবি করা হয়েছে। তাকে অপসারণেরও দাবি জানানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির সকল কর্মী জানে সন্দীপ ব্যানার্জি কি, সন্দীপ ব্যানার্জি স্ট্যাটাস। তো তারা এই ধরনের ব্যাপারে কনফিউজ নয়। এভাবে পোস্টার ব্যানার লাগিয়ে ভারতীয় জনতা পার্টিতে কোনো আলোচনা হয় না। তো আমার মনে হয় এটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাজ নয়, বিরোধী দলের কারোর কাজ। ব্যারাকপুর তৃণমূল নেতৃত্ব এ নিয়ে কোনো মন্তব্যে রাজি হয়নি। এর আগে গত 25শে মে শ্যামনগরে কর্মী সভা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সেই সভার আগেও ব্যারাকপুরের বিজেপি সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ে, হুবহু একই পোস্টার। এই সন্দীপ ব্যানার্জিকে নিয়েই কিন্তু নানা রকম বিজেপির মধ্যে দলীয় কন্দল তৈরি হয়েছে যে তিনি অর্জুন সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিলেন, ফলে তিনি বিজেপিতে রয়েছেন। এই নিয়ে কিন্তু একটা সমস্যা। তার আগেই কিন্তু বিজেপি থেকে পোস্টার লাগানো হচ্ছে। কে বা কারা পোস্টার লাগিয়েছে এখনো কিন্তু জানা যায়নি। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।
আবার নজর রাখবো সেই কাটোয়ার খবরে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই, যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম। শের মোহাম্মদ, অভিযুক্ত শের মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই ফেরার ছিল শের মোহাম্মদ। পুলিশ বিভিন্নভাবে তল্লাশি চালাচ্ছিল, তিনি কোথায় যেতে পারেন, কোথায় লুকিয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদের সীমান্ত এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছিল। আর ইতিমধ্যেই যে খবর আপনাদের সামনে তুলে ধরছি আমরা, শের মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। শেষমেশ পূর্ব বর্ধমান জেলার প্রান্তিক এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় ডান হাতের কবজি কেটে নিয়ে চম্পট দিয়েছিল স্বামী শের মোহাম্মদ, এবং তারপরে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই ফেরার ছিল শের মোহাম্মদ। আচ্ছা, এই সুপারি কিলারের ফান্ডাটা দিয়েন না, এটা কিন্তু একদমই মানে কিছু পাইনি কিন্তু এখনো নো সুপারি কিলার। একদিকে যে ছবি দেখতে পাচ্ছেন, গ্রেফতার করা হয়েছে শের মোহাম্মদকে, আর এবার যে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিমানবন্দর থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যে এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রচুর কর্মী সমর্থক বিজেপির, তারা উপস্থিত রয়েছেন বিমানবন্দরে। এখনো ব্রিফ করেনি, ওরা সব ধরিয়ে দিয়েছে। দাঁড়া দাঁড়া, লেডি সমেত তারপরে নাহলে বাজে কাটোয়ার ঘটনা ইতিমধ্যেই শের মোহাম্মদ, অভিযুক্ত শের মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার প্রান্তিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পরের মুহূর্ত থেকে তিনি ফেরার ছিলেন। ঘটনার পর থেকে তিনি ফেরার ছিলেন। 4 তারিখ রাতে এই ঘটনা ঘটে, তারপর থেকে ফেরার ছিলেন এবং পুলিশ তল্লাশি চালাচ্ছিলেন বিভিন্ন জায়গায়। তারপরে গ্রেফতার করা হয় শের মোহাম্মদকে। আপনার সালারের মানে থানার বর্ডার একদম শুরু করবে। মানে দেখা যাচ্ছে না, তাহলে দান না করিয়ে করতে হবে, পরে আপনি যান, আপনি যান, এক সেকেন্ড দেখবো আমি তাহলে। শুনুন শুনুন, এদেরকে একটু বের করে নিন, ওদিকে দাঁড় করান, ওদের আলাদা করে ছবি করে নেবে। আপনি পাশে চলে যাবেন। অবশেষে গ্রেফতার করা হলো কাটোয়ায় অভিযুক্ত শের মোহাম্মদকে। স্ত্রীর সরকারি চাকরি পাওয়ায় ডান হাতের কবজি কেটে নিয়ে চম্পট দিয়েছিল শের মোহাম্মদ। অভিযুক্ত রেনু খাতুনের স্বামী শের মোহাম্মদ, তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই ফেরার ছিল শের মোহাম্মদ। বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছিল। তারপরে পূর্ব বর্ধমান জেলার প্রান্তিক এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত। আর মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছিল শের মোহাম্মদের বাবা ও মাকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তার পাশাপাশি শের মোহাম্মদ তিনি এই মাসের 5 তারিখে দুপুরবেলা কেতুগ্রাম থানায় আমরা একটা অভিযোগ পাই, যেখানে আজিজুল হক চিনিশপুর আন্ডার কেতুগ্রাম পিএস, উনি অভিযোগটি করেন যে ওনার মেয়ে রেনু খাতুন, যার বিয়ে হয়েছিল শরীফুল শেখ বলে একজনের সাথে, যে কোজলসা কেতুগ্রাম থানার আন্ডারে একটি জায়গা, সেখানে বসবাস করতেন। 5 তারিখ মিডনাইটে, অর্থাৎ অভিযোগ পাওয়ার আগের দিন মাঝরাত্রে, এই শরীফুল শেখ রেনু খাতুনের ওপর আক্রমণ করে, তাকে হত্যা করার উদ্দেশ্যে। তার ফলে কোনো একটা শার্প কাটিং ওয়েপন নিয়ে আক্রমণ করেন। তার ফলে অভিযোগ অনুসারে রেনু খাতুনের ডান হাতের কবজিতে ইনজুরি হয়। পরবর্তীকালে তার ইনজুরিটা এতটাই বেশি ছিল যে ডান হাতের কবজি থেকে তার তালুকে অ্যাম্পিউট করতে হয়। এই শরীফুল শেখ যখন এই ঘটনাটা ঘটান, তখন তার মা বাবা মেহেরনিকা বিবি এবং সিরাজ শেখ, এনারা দুজনও বাড়িতে উপস্থিত ছিলেন। 5 তারিখ দুপুরবেলা এই কমপ্লেন পাওয়ার পরে আমরা এদের অ্যারেস্ট করবার জন্য অ্যাটেম্প করি। আজ সকালে, অর্থাৎ 7 তারিখ ভোরের দিকে, আমরা শরীফুল শেখের বাবা এবং মাকে, অর্থাৎ সিরাজ শেখ এবং মেহেরনিকা বিবি, এই দুজনকে কেতুগ্রামের আন্ডারে চাপটা বাস স্ট্যান্ডের কাছ থেকে গ্রেপ্তার করি। কিন্তু তারপরেও প্রধান অ্যাকিউজড, আর কি প্রাইম অ্যাকিউজড, অর্থাৎ শরীফুল শেখ অধরা ছিল। আমরা সারাদিন আজকে ওয়ার্কআউট করছিলাম শরীফুলকে ধরবার জন্য।
ফাইনালি আজ সন্ধে 7:30টার দিকে কেতুগ্রাম সালার বর্ডারে হলদিগ্রাম বলে একটি জায়গা, যেখান থেকে শরীফুলকে আমরা গ্রেফতার করি। আজ সকালে সিরাজ এবং মেহেরনিকা এই দুজন যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল, পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার দেওয়া হয়েছিল। লার্নেড কোর্ট 6 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন ওনাদের জিজ্ঞাসাবাদের জন্য। শরীফুলকে আমরা আগামীকাল কোর্টে ফরওয়ার্ড করব এবং তার পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হবে, যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করতে পারি। শরীফুল হলদিতে কি করছিল? খুব সম্ভবত পালানোর চেষ্টা করছিল। আমরা ওয়ার্কআউট করছিলাম, ওকে আমরা বাড়ি বা বাড়ির আশেপাশের চত্বরে পাইনি। তো ফাইনালি আমাদের সোর্স ইনফরমেশন ছিল হলদিতে, ফাইনালি ওকে আমরা অ্যারেস্ট করতে পারি। কারণ এই কবজি কাটার কি কারণ? দেখুন, অভিযোগ অনুসারে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ভিকটিম অর্থাৎ রেনু খাতুন, উনি নার্সিং ট্রেনিং কমপ্লিট করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, সরকারি নার্সের এমপ্যানেলড হয়েছিলেন সরকারি নার্স হিসাবে। সেই সংক্রান্ত একটা বিবাদ শরীফুল এবং রেনুর মধ্যে অনেকদিন যাবৎ চলছিল। এছাড়াও অভিযোগ অনুসারে কিন্তু ব্রাইডাল টর্চারের একটা কথা বলা আছে, যেখানে কিনা শরীফুল এবং তার মা বাবাকে অভিযুক্ত করা রয়েছে। এখনো পর্যন্ত আমরা এইটুকু পেয়েছি। 3 দিন লাগলো মূল আসামিকে অভিযোগ। আমরা 5 তারিখ কমপ্লেন পাওয়ার পর থেকেই চেষ্টা চালাচ্ছিলাম। বাড়িতে কেউ ছিল না এবং এদের বাড়ি যেখানে অর্থাৎ কোজলসা বা আশেপাশের এলাকা থেকে ওরা অ্যাবসকন্ডিং ছিল। আমরা ওয়ার্কআউট করছিলাম যত তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করা যায়। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদেরকে দেখালাম, জেপি নাড্ডা তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, রাজ্যে এসে পৌঁছেছেন সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডা। বিমানবন্দর থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অরূপ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছে। অরূপ, আমরা ছবিও দেখতে পাচ্ছি জেপি নাড্ডা তিনি এসে পৌঁছেছেন, প্রচুর কর্মী সমর্থকরা রয়েছেন। কারা কারা রয়েছেন সেখানে শীর্ষস্থানীয় নেতারা? না, অরূপের সঙ্গে আমরা কথা বলতে পারছি না, অবশ্যই অরূপের সঙ্গে আমরা যোগাযোগ করব। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, সুকান্ত মজুমদারও রয়েছেন, তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরের উপস্থিত রয়েছেন প্রচুর কর্মী সমর্থকরা, তারা রয়েছেন। জেপি নাড্ডা তিনি এসে পৌঁছেছেন ইতিমধ্যেই রাজ্যে 2 দিনের সফরে। জেপি নাড্ডা দলে ডামাডোল রাজ্যে ইতিমধ্যেই জেপি নাড্ডা তিনি এসে পৌঁছেছেন, তবে তিনি ঠিক কি দাওয়াই দেবেন সেদিকে নজর থাকবে প্রত্যেকের। বিমানবন্দর থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এই মুহূর্তে রয়েছেন 2 দিনের সফরে। জেপি নাড্ডা রাজ্যে সেখানে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ আরো শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং প্রচুর কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন। ঠিক কি উদ্দেশ্যে জেপি নাড্ডার এই 2 দিনের সফর সে বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো, তার কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে আমরা জানবো। এবং 2 দিনের সফরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন। রাজ্য কমিটি নিয়ে একাধিক বিতর্ক রয়েছে, ঠিক একাধিক দলবদল, আদি নব্য দ্বন্দ্ব, এই সমস্ত বিষয় নিয়ে জেপি নাড্ডা তিনি ঠিক কি দাওয়াই দেন সেই বিষয়ে কথা বল। অরূপ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। অরূপ, এই ডামাডোল যেখানে বিতর্ক রয়েছে তার মধ্যে জেপি নাড্ডা তিনি রাজ্যে এসে পৌঁছেছেন, উদ্দেশ্য কি? নিশ্চিতভাবে একটা পরিস্থিতি, একটা অস্থির পরিস্থিতি রয়েছে দলের মধ্যে, দলের অভ্যন্তরে। সেটা প্রকাশ্যে তারা স্বীকার না করলেও এটা ঘটনা যে এই জেপি নাড্ডা এই সর্বভারতীয় সভাপতি, তোমরা জানো যে কিছুদিন আগে দিল্লিতে ব্যারাকপুরের যে সাংসদ, বিজেপির সাংসদ অর্জুন সিং, সেই অর্জুন সিং তৃণমূলে যোগ দেবার কিছুদিন আগে তিনি যখন চটকল শিল্পের শ্রমিকদের দাবি দেওয়া এবং শিল্প পাঠানোর দাবি দিলে তিনি যখন ক্ষোভ প্রকাশ করছেন, দিল্লিতে যাচ্ছেন, বারবার তৎপরতা শুরু করেছিল বিজেপি। এবং এই সর্বভারতীয় সভাপতি নাড্ডার সঙ্গেও তিনি একাধিকবার দেখা করেছেন। এটা সূত্রের খবর যে সেই সময় নাড্ডা তাকে আশ্বস্ত করবার চেষ্টা করেছিলেন, দলে রাখার চেষ্টা করেছিলেন তাকে, এবং সর্বোচ্চ পর্যায়ে সেই তার দাবি মেনে নিয়ে তিনি কিছু ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও তৎপর হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত অর্জুন সিংকে দলে ধরে রাখা যায়নি। এই কথাটা উল্লেখ করলাম এই জন্যে যে এই মুহূর্তে বিজেপির থেকে এই বিশেষ করে বিধানসভা নির্বাচনের পর থেকে, পুরসভা ভোটের পর থেকে
এই যে একটা হিড়িক তৈরি হয়েছে দলের মধ্যে, যারা জনপ্রতিনিধি, কি সাংসদ, কি বিধায়ক, তাদের মধ্যে দল ছেড়ে তাদের নিজেদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিস্থিতির কথা বিবেচনা করে এই যে দল বদলের একটা হিড়িক তৈরি হয়েছে, সেই জায়গা থেকে দলকে প্রোটেক্ট করা, দলকে রক্ষা করা, অর্থাৎ সাংসদ বিধায়কদের ধরে রাখা, জনপ্রতিনিধিদের ধরে রাখা, সংগঠনকে একটা বার্তা দেওয়া যে এখনো সবকিছু কিন্তু শেষ হয়ে যায়নি, 24 লোকসভা ভোট এখনো আমাদের সামনে রয়েছে এবং সেই ভোটে নিশ্চিতভাবে আমরা দিল্লিতে ক্ষমতায় আসবো, রাজ্যে ভালো ফল করবো, এই যে আশ্বস্ত করা, এটা একটা প্রধান দায়িত্ব এবং সেই জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করা। একদম অরূপ, আমরা বুঝতে পারলাম। আপাতত ধন্যবাদ তোমাকে। এবং বিমানবন্দরে প্রচুর কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারাও স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। রাজ্যে এসে ইতিমধ্যেই পৌঁছেছেন জেপি নাড্ডা। ভেঙ্কটেশ্বর আমাদের সঙ্গে রয়েছে। ভেঙ্কটেশ্বর, বিমানবন্দরের ছবিটা ঠিক কিরকম ছিল একটু জানতে চাইবো, আর তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে জানবো। দেখো, জেপি নাড্ডা আসার অনেক আগে থেকেই দলীয় কর্মী সমর্থকরা তারা একেবারে বিমানবন্দরে তারা ভিড় জমান এবং প্রত্যেকেই ফুল নিয়ে এবং দলীয় পতাকা নিয়ে একেবারে সেখানে ঢাক ঢোল নিয়ে উপস্থিত হন। এবং তুমি জানো যে দুদিনের একেবারে ঠাসা কর্মসূচি বিজেপির সভাপতি জেপি নাড্ডার, এবং আগামীকাল তার চুচুড়ায় বন্দে মাতরম ভবন, সেখানে অনুষ্ঠান রয়েছে। তারপর চন্দননগরের রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউট, সেখানে তার একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। পাশাপাশি বিজেপির রাজ্য এক্সিকিউটিভ কমিটি যে রয়েছে, সেই এক্সিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে দুপুর 3টায়, সেখানে তিনি যোগদান করবেন। এবং আগামীকালের পর অর্থাৎ বৃহস্পতিবার তার একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে। তার বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে, নিউ টাউন হোটেলে দলীয় যে কর্মী সমর্থক নেতৃত্ব তাদের সংগঠনের হাল জানতে একেবারে বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব তাদের সঙ্গে নিউ টাউনের যে হোটেল, যেখানে তিনি আজকে রাত্রিবাস করবেন, সেখানে বৈঠক করবেন। এবং দুপুরবেলা বৃহস্পতিবার দুপুর 2টার সময় সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেখানেও তার একটি সাংগঠনিক বৈঠক রয়েছে। অর্থাৎ একেবারে তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচন সামনেই, তারপর 2024 নির্বাচন, তার আগে একদিকে যেমন সংগঠনের বিভিন্ন যে ত্রুটি বিচ্যুতি যেগুলো রয়েছে, একের পর এক নেতারা আমরা দেখেছি তাদের হেভিওয়েট নেতারা তাদের ঘরবাপসি হয়েছে, দলীয় কর্মী নেতৃত্ব তারা বেফাস মন্তব্য করতেন, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বঙ্গে এলেন এবং দুদিনের কর্মসূচি তার একেবারে ঠাসা কর্মসূচি। বিমানবন্দরে আসার অনেক আগে থেকে দলীয় কর্মী সমর্থক তারা একেবারে উপস্থিত ছিলেন এবং বিমানবন্দর, কলকাতা বিমানবন্দরে যখন জেপি নাড্ডার যে বিশেষ বিমান অবতরণ করার পর সেখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা তারা কিন্তু জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তাকে স্বাগত জানান। সব মিলে এই মুহূর্তে একেবারে জেপি নাড্ডা তার যে কনভয়, সেই কনভয় কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দর থেকে এখান থেকে বেরিয়ে কলকাতার থেকে বেরিয়ে তিনি নিউ টাউনের যে হোটেলে তিনি রাত্রিবাস করবেন সেই পথে তার কনভয় কিন্তু এগিয়ে চলেছে। সব মিলিয়ে একদিকে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, অন্যদিকে বঙ্গ বিজেপিতে এসে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে একেবারে এক সুতোয় সংগঠনকে এক সুতোয় বাঁধতে তিনি চাইছেন। একদিকে যেমন রাজনৈতিক তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, পাশাপাশি বেশ কিছু দুদিনের কর্মসূচিতে তিনি আগামীকাল চুচুড়া দিয়ে তার কর্মসূচি শুরু করছেন এবং একেবারে বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেখানে বৈঠক করে তার দুদিনের বঙ্গ যে সফর সেই সফর শেষ করবেন। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আসি পরের খবরে। পঞ্চায়েত ভোট ছেড়ে পদ্মের পাখির চোখে লোকসভা নির্বাচন। শ্রমিক ভট্টাচার্য এবং লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জোর জল্পনা। পঞ্চায়েত ভোটে ধরাশায়ী হবে বুঝতে পেরেই এমন সব মন্তব্য কটাক্ষ তৃণমূলের। 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের ঘর গোছাচ্ছি। আমাদের পাখির চোখ লোকসভা, পঞ্চায়েতে কি করলো না করলো আমাদের কিছু যায় আসে না। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট, রণকৌশল সাজাচ্ছে শাসক শিবির। জেলায় জেলায় কর্মী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বঙ্গের বিজেপি নেতা নেত্রীদের মুখে এখন লোকসভা ভোটের কথা। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে জনগণতান্ত্রিক ভোট, ওই ভোট জনমানসের প্রকৃত প্রতিফলন নয়। 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের ঘর গোছাচ্ছি। আমরা দেখেছি 2018-এর পঞ্চায়েত কত রক্ত গেছে, কত খুন খারাপি হয়েছে। আমাদের পাখির চোখ লোকসভা, আপনাদের এখনো বলছি 2024-এ আমরা 25-এর বেশি লোকসভা আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং সেখানে পঞ্চায়েতে কি করলো না করলো আমাদের কিছু যায় আসে না।
কথায় আছে গ্রাম যার বাংলা তার। সেই গ্রামের ভোটের আগেই লোকসভা ভোটের কথা পদ্ম নেতাদের গলায়, যা দেখে তৃণমূল কটাক্ষ করে বলছে পঞ্চায়েত ভোটে ফের ভরাডুবি হবে বুঝতে পেরেই পিঠ বাঁচানোর চেষ্টা করছে পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলগুলোর 50% আসনেও প্রার্থী দেওয়ার মতো প্রার্থী নেই। লোকে বলে পরাজিতের আর্তনাদ। 21 বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর পর্যবেক্ষকদের অনেকেই দায়ী করেন পদ্মের সাংগঠনিক দুর্বলতাকে। ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে কি পঞ্চায়েত ভোটের আগেও বঙ্গ বিজেপি বুঝে গিয়েছে যে এই সংগঠন নিয়ে তাদের পক্ষে তৃণমূল স্তরে তৃণমূলের মোকাবিলা করা সম্ভব নয়? তাই কি এখন থেকেই শ্রমিক লকেটরা বোঝানোর চেষ্টা করছেন পঞ্চায়েত ভোট নয়, পাখির চোখ লোকসভা? প্রশ্ন নানা মহলে। অরূপ দত্ত, দীপক শর্মা, নিউজ 18 বাংলা।